রং সাইড যে আইসা ওই 4টে গাড়ি থামানো ছিল, একটা 3টা মাইক্রো ছিল, একটা প্রাইভেট ছিল, অটো ছিল, ওই সেই গাড়িতে মাইরে দিল। ঝালকাঠির গাবখান ব্রিজের টোল প্লাজায় প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দিল দ্রুতগতির ট্রাক, নিহত 14। ইয়াবা চোরাচালানে গডফাদারের তালিকায় উঠে এলো কক্সবাজারের বদির 2 ভাইয়ের নাম, এড়িয়ে যাওয়ার চেষ্টা সিআইডি। নজিরবিহীন বৃষ্টিতে ডুবল দুবাই, বিমানবন্দরের রানওয়ে ভেসে যাওয়ায় ব্যাহত বিমান চলাচল, ঢাকা থেকে 9টি ফ্লাইট বাতিল। এবং তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট 29 মে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অংশ নিলে কঠিন শাস্তি, হুঁশিয়ারি বিএনপির সিনিয়র নেতাদের। দর্শক শুভেচ্ছা, সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল, এবার ট্রাক যেন সাক্ষাৎ যমদূত হয়ে ধরা দিল প্রাইভেট কার ও 2টি অটোরিকশায় থাকা চালক সহ যাত্রীদের। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর দ্রুত গতির একটি ট্রাক উঠে ঘটনাস্থলেই ঝরে গেল 3 শিশুসহ তরতাজা 14টি প্রাণ, আহত হয়েছে আরও অন্তত 25 জন। ঘটনাস্থল ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজা। সহকর্মী হাসিবুল ইসলাম হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন শুভশ্রী রায়। ঘড়ির কাঁটা তখন দুপুর 1টা ছুঁই ছুঁই। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় সবকিছুই চলছিল নিয়ম মাফিক। একটি প্রাইভেট কার ও 3টি অটোরিকশা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল টোল ঘরের দিকে। হঠাৎই একটি ট্রাক সবাইকে চাপা দিয়ে এগিয়ে যায় সামনের দিকে। মুহূর্তেই থমকে যায় সবকিছু, চোখের পলকে পাল্টে যায় দৃশ্যপট। সড়কে ছড়িয়ে ছিটে পড়ে মরদেহ, আহতদের আর্তচিৎকারে পুরো এলাকা হয়ে ওঠে বিভীষিকাময়। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার কাজে যোগ দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 11 জনের। রং সাইড যে আইসা ওই 4টে গাড়ি থামানো ছিল, একটা 3টা মাইক্রো ছিল, একটা প্রাইভেট ছিল, অটো ছিল, ওই সেই গাড়িতে মাইরে দিয়েছে। বড় ট্রাকে ব্রেক ফেল করে চাপা দিয়ে গেছে সব। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। দেখলাম যে ব্রেক ফেল হয়ে গাড়িটা, সামনে একটা ট্রাক, মাঝখানে একটা অটো, এরপর আছে আমাদের প্রাইভেট কার। ও প্রথম মাসে অটোরে, এরপর প্রাইভেট কার ডইলে লইয়া ওই বাম সাইডে নিচে গাদে পড়ে গেছে। খবর পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভিড় করেন নিহতের স্বজনেরা। তাদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। মরদেহের সারিতে কেউ আবার খুঁজে ফেরেন পরিবারের সদস্যদের। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাকের চালক ও হেলপারকে আটকের কথা জানান পুলিশ সুপার। ট্রাকের যে চালক এবং সব লোকজনকেই গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। এখন একটা টিম করে দেওয়া হচ্ছে, তদন্ত টিম, তারা তদন্ত করে এই ব্যবস্থা। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করছি। প্রত্যেক পরিবারকে 25,000 টাকা করে এই মুহূর্তে আমরা দিচ্ছি। আর এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য আমরা একটা 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। গুরুতর আহত বেশ কয়েকজনকে স্থানান্তর করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঝালকাঠির গাবখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন 20 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। আহতদের চিকিৎসার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে বিশেষায়িত টিম। শফিক মুন্সির তথ্যছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্ট থাকছে। আত্মীয়দের সঙ্গে নিয়ে ভাতিজির বউ ভাতে যাচ্ছিলেন রুহুল আমিন। গাবখান সেতুর টোল প্লাজায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাক চাপা দেয় তাদের বহনকারী অটোরিকশাকে। আহত অবস্থায় ভর্তি করা হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানেই মারা যান তিনি। রুহুল আমিনের মতোই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রাস্তার পাশে ভিক্ষা করতে থাকা প্রতিবন্ধী শহীদুল ইসলাম। বুধবার দুপুর থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক আসতে থাকে ঝালকাঠিতে দুর্ঘটনার শিকার আহত ব্যক্তিরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। তাদের দাবি, বেপরোয়া ট্রাক চালক নিয়ন্ত্রণহীনভাবে 2টি অটোরিকশা ও একটি প্রাইভেট কারকে চাপা দেয়। একজন আমার চাচাতো ভাই, আর একজন গেছে আমার তালই। আমরা 2 গাড়ি গেছি, পিছন থেকে খবর আইছে যে এই অবস্থা। আইসে দেই এর মাথা, এর পাও কেউ নাই। 4টে অটো এবং আরো 2-1 পথচারী ট্রাক পিছন থেকে মেরে দিয়েছে। ঘটনাস্থলে 4 জন মারা গেছে। বরিশাল হাসপাতালে আনার পরে
একজন মারা গেছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিশেষায়িত টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেয়া হচ্ছে সর্বোচ্চ সেবা। এখন চিকিৎসা এমন একটা অবস্থায় যায় অনেক সময় ডাক্তারদের কন্ট্রোলের বাইরে, কিন্তু আমাদের যতদূর করার রোগীদের জন্য আমার বিশ্বাস বাঁচানোর জন্য যত কিছু করা ঝালকাঠিতে দুর্ঘটনায় আহতদের মধ্যে 22 জনকে চিকিৎসার জন্য নেওয়া হয় বরিশালে। সেখানে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো 5 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে ঝালকাঠির গাবখান ব্রিজের কাছে দ্রুতগতির ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় অন্তত 14 জন। দর্শক, এই বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী হাসিবুল হাসান। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাসিব, হতাহতদের বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে আমাদের দর্শককে তো জানাবেনই, সেই সাথে আরেকটি বিষয়ে যুক্ত করতে চাচ্ছি যে ঘাতক ট্রাক চালককে কখন নাগাদ আটক করা হয়েছে, কি তথ্য আছে? যেটা জানেন যে ইতিমধ্যে দর্শককে আপনারা জানিয়েছেন যে বরিশালের বরিশাল ঝালকাঠি সড়কের গাবখান সেতু ব্রিজ টোলে দুপুর 2টা নাগাদ দেখছি যে একটি বেপরোয়া ট্রাক চাপায় অটো রিকশা এবং প্রাইভেট কারের চাপা পড়ার কারণে ইতিমধ্যে 14 জন মানুষ মারা গেছে এবং ঘটনাস্থলে 11 জন মানুষ মারা যায় এবং চিকিৎসাধীন অবস্থায় আরো 3 জন, 14 জন। এর 14 জন নিহতের ভিতরে হচ্ছে 7 জন পুরুষ, 4 জন নারী এবং 3 জন শিশু। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে বেশ কিছু খবর আমাদেরকে সংবাদকর্মীদেরকে জানানো হয়েছে। তার ভিতরে একটি হচ্ছে যে এই যারা 14 জন মানুষ মারা গিয়েছে তাদেরকে প্রতিটি পরিবারের পক্ষ কাছে জেলা প্রশাসন থেকে 5 লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে এবং ঝালকাঠি সদর হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে চিকিৎসা বাবদ। এবং জেলা প্রশাসন থেকে জানাচ্ছে এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি কি কারণে ঘটেছে এবং এর জন্য কে দায়ী সেই বিষয়ে এবং সকল বিষয়ে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে, 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। এবং এই তদন্ত কমিটি প্রদান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিক রুহুল আমিনকে প্রদান করে এই তদন্ত কমিটি করা হয়েছে এবং 3 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। 3 দিনের ভিতরে এই রিপোর্টটি দিতে বলা হয়েছে। এবং পুলিশ সুপার ঝালকাঠির যে আফসারুল হক চুটুল উনি জানিয়েছেন যে এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ উদ্ধার কাজে তারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা করেন এবং অতি দ্রুততার সহিত অভিযান চালিয়েই এই যে গাড়ি চালক, যে ট্রাক ড্রাইভার, যে আলামিন এবং তার গাড়ির হেল্পার নাজমুল শেখ, তাদেরকে কিন্তু ইতিমধ্যে বিকাল 5টার দিকেই ইতিমধ্যে তাদেরকে আটক করে জেলা পুলিশ। এবং পুলিশ একটি বিষয়ে পুলিশ সুপার জানিয়েছেন যে এই যে ঘাতক ট্রাকটি হচ্ছে যে খুলনা থেকে সিমেন্ট নিয়ে হচ্ছে ঝালকাঠির এলাকায় যে গাড়ি চালক আলামিন নিজ বাড়ির দিকে যাচ্ছিল এবং তবে এই ট্রাকের গাড়ি চালক কিন্তু আলামিন নয়, সে অন্য একটি গাড়ি চালনা করতেছিল এবং প্রাথমিকভাবে বলছে যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটছে বলে এই আগে আটকিত গাড়ি চালক জানিয়েছে। এবং গাড়িতে অবস্থান করা ওই দুর্ঘটনায় আহত একজন ব্যক্তি ছিল রুবেল, চিকিৎসাধীন অবস্থায়। উনি জানিয়েছেন যে এই যারা যাত্রী ছিল তার বেশিরভাগ যাত্রী হচ্ছে যে ঝালকাঠির জেলারই হচ্ছে যে গাবখান ইউনিয়নের মাঝিবাড়ি এলাকার লোকজন। তারা একটি বিয়ের অনুষ্ঠানের বহুবের অনুষ্ঠানে যেতেছিল যে গাবখান ব্রিজের অপোসাইটে ওপরে কৃত্তিবাসা ইউনিয়নের শশীঘাট নামক স্থানে। এবং যে সময় ঝালকাঠি গাবখান সেতু টোলের সামনে বসে টোল দিতেছিল তখনই হচ্ছে যে পিছ থেকে হঠাৎ করে এই ট্রাকটি তাদের উপরে আসে পড়ে এবং এই সাথে সাথেই হচ্ছে যে ঘটনাস্থলেই 11 জন মারা যায় এবং অটো রিকশার সামনে যে প্রাইভেট সেক্টরে দুমড়ে মুচড়ে যায় এবং এই এলাকায় যারা এই ঘটনায় 14 জন মারা যায় এবং এই মৃত্যুর কারণে ঝালকাঠি যে এলাকায় মানুষজন মারা গেছে অনেকটাই সুখের মানে স্তব্ধ হয়ে গেছে এবং পরিবারে একবার আহাজারির চলছে যে এই নিহতদের পরিবারে। তবে প্রশাসন থেকে বলা হচ্ছে যে নিহতদের পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে। পুলিশ প্রশাসন সড়ক নিয়ন্ত্রণ সহ হচ্ছে যে এসব দোষীদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং যথাযথ বিচার ব্যবস্থা করবে। আইনি প্রক্রিয়াধীন চলছে ইতিমধ্যে জানিয়েছেন। মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ ঝালকাঠির সড়ক বিষয়। আপনি আমাদের সাথে যুক্তই থাকুন। দর্শক, সহকর্মী হাসিবুল হাসান যুক্ত হয়েছিলেন আমার সাথে। ইয়াবা চোরাক চালান সিন্ডিকেটের গডফাদারদের তালিকায় এবার উঠে এলো কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাইয়ের নাম।
মাদকের 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান সিআইডির প্রধান। তবে বদির ইয়াবা চোরাচালানে বদির সংশ্লিষ্টতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন কৌশলে এড়িয়ে যান সিআইডির এই কর্মকর্তা। তিনি জানান, ইয়াবা চোরাচালানের সঙ্গে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের যোগসূত্র থাকারও প্রমাণ মিলেছে। বাকিটা জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। দেশে মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছেই। বিভিন্ন পথে মাদক আসে আর তা ছড়িয়ে দেওয়া হয় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। আর মাদকের কারবারের ঘটনায় সবসময় গডফাদাররা থাকে ধরাছোঁয়ার বাইরে। তবে এবার 10 মাদক মামলার 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার সকালে সিআইডির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সিআইডি প্রধান। 3 জন গডফাদারের কাছ থেকে 9.14 একর জমি ও 2টি বাড়ি জব্দ করা হয়েছে, যার বর্তমান মূল্য 8 কোটি টাকার বেশি। এছাড়া আরও 36 কোটি টাকার বেশি সম্পত্তি ক্রয় করার বিষয়ে প্রক্রিয়াধীন। যে পরিমাণ সম্পত্তি ক্রয় করেছি, টোটাল সম্পত্তি হলো 9.14 একর জমি, 2টি বাড়ি, যার মূল্য হলো 8 কোটি 11 লক্ষ টাকা। মাদকের সাথে সম্পৃক্ত সরকারের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সন্তানদের জড়িত থাকারও তথ্য পেয়েছে সিআইডি। এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরেই দেখতে পাচ্ছি। অনেক হাই প্রোফাইলের লোক, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। ইয়াবা কাণ্ডে সারা দেশে আলোচনায় আসা সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে কিনা জানতে চাইলেই প্রথমে স্বীকার করেন সিআইডি প্রধান। পরে অবশ্য তার 2 ভাইয়ের কথা স্বীকার করলেও বদির বিষয়ে কৌশলে এড়িয়ে যান। আপনাদের এই ইনভেস্টিগেশনে বদি কিংবা তার ভাইদের কোনো ধরনের সংশ্লিষ্টতা কি আপনারা পাননি? অবশ্যই আমরা যেটাই আমরা পাবো সেটাই আমরা নেব। যেমন তার অনুসারীও আছে এবং তার ভাইরাও আছে। মাদকের অন্য মামলাগুলো তদন্ত করে দ্রুত অন্য গডফাদারদের গ্রেপ্তার করা হবে বলে জানান সিআইডি প্রধান। কোনো রকম ছাড় দেওয়া হবে না। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ইয়াবা চোরাচালান সিন্ডিকেটের গডফাদারের তালিকা নিয়ে খোঁজ খবর রাখছেন কিন্তু আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ। দর্শক, এই বিষয়ে আলোচনায় এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত আছেন আমাদের সাথে শাহাদাত নিশাদ। আমি সরাসরি যুক্ত হচ্ছি নিশাদের সাথে। নিশাদ, আমাদের আরেক সহকর্মী নিয়াজ মোর্শেদের প্রতিবেদন দেখলাম এবং তিনি কিন্তু তার প্রতিবেদনে উঠিয়েছে যে মাদকের 10 গডফাদার সহ 122 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন বা এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, যদি আমাদের দর্শককে আপনি বলতেন। ধন্যবাদ আপনাকে। সিআইডি সাধারণত যে কোনো মামলা তদন্তে তারা অনুসন্ধান করে বের করার চেষ্টা করে। সেক্ষেত্রে 2020 সাল থেকে তারা 35টি মামলা অনুসন্ধান করে, যেটি মাদক নিয়ে। তো সেই 35টি মামলা যখন তারা অনুসন্ধান করতে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তারা আজকে একটি সফলতা আমাদেরকে দেখিয়েছে। সেখানে তারা 122 জনকে গ্রেফতার করে এবং আমরা এর আগেও দেখেছি মাদক মামলায় যতজন গ্রেফতার হয়েছে বেশিরভাগ কিন্তু যারা মাদক বিক্রেতা যারা আছে, অর্থাৎ বিশেষ করে রাস্তায় যাদেরকে মাদক বিক্রি করতে দেখা যায়, এরকম বেশ কয়েকজনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। কিন্তু আসলে এই মাদকের আড়ালে যে কারা এটার সাথে জড়িত সেটি কিন্তু বের করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে আমরা দেখেছি 10 জন গডফাদারের নাম এসছে এবং সেই গডফাদারকে কিন্তু তারা আজকে হাজির করেছেন, সম্মুখ করেছেন এবং সেখানে কিন্তু বেশ কয়েকজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার নামও তারা নাম সরাসরি প্রকাশ করেনি। তারা বলেছেন যে তারা জড়িত আছেন এবং একই সাথে সাবেক সংসদ সদস্য একজন, যিনি কক্সবাজার যে টেকনাফ যে আসনটি রয়েছে বদি, তার ভাইদের সংশ্লিষ্টতাও কিন্তু এখানে তিনি উল্লেখ করেছেন। তবে নির্দিষ্টভাবে আসলে পুরো তাদের যে সম্পত্তি, এখানে যে একটু যদি জানিয়ে রাখি যে 35টি মামলার তারা তদন্তে এই অনুসন্ধান করেছেন এবং সেখানে কিন্তু তার প্রায় 178 কোটি টাকার সম্পত্তি তাদের অবৈধভাবে অর্জনের যে বিষয়টি সেটি কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ এই অবৈধভাবে কিন্তু বেশিরভাগ মাদকের যে গডফাদাররা রয়েছেন তারা কিন্তু এই সম্পদ অর্জন করছেন এবং একই সাথে তাদের এই সম্পদের পাহাড়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আইন শৃঙ্খলার বাহিনীর ফাঁকফোকরে তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। আপনার কথার সূত্রেই যদি বলি বা আপনার সাথে যদি মিলিয়ে বলি যে সিআইডি কিন্তু বলছে যে ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাই ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তার একটা যোগসূত্র পেয়েছে বা প্রমাণ মিলেছে। আসলে মূলত কারা এই তাদের সাথে যুক্ত আছেন এই বিষয়ে আপনার কাছে যদি আমি জানতে চাই। আমি যদি প্রথমে আব্দুর রহমান বদির যে স্টোরি সেটি যদি বলতে যাই, সেখানে কিন্তু আপনি জানেন 2018 সালে বদির কিন্তু এই মাদক কারবারের সাথে যে সংশ্লিষ্টতা সেটি কিন্তু সবচেয়ে বেশি প্রকাশ্যে আসে এবং এইটি আসলে এখনকার না, 2014 সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মামলা করে মাদক নিয়ে কক্সবাজারে। সেখানে কিন্তু বদির ভাই এবং তার যে
একেবারে আত্মীয় স্বজনের নামও কিন্তু সেখানে আসে এবং তার ব্যয় কিন্তু 2018 সালে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে এবং সেই ক্ষেত্রে তিনি যে নিহত হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু মাদকের বেশ কয়েকটি মামলা ছিল, অর্থাৎ তাদের পরিবারের সংশ্লিষ্টতা কিন্তু আজকে না, অনেক আগে থেকেই কিন্তু এই সাথে সংশ্লিষ্ট এবং এরপর থেকেই কিন্তু এখনো আজকে সিআইডি যে তদন্ত সেখানেও দুই ভাইয়ের নাম কিন্তু এসছেন এবং তাদেরও বিপুল সম্পত্তির কথা এসছেন এবং তাদেরকে যে আসলে যারা সহযোগিতা করছেন তারা কিন্তু বেশিরভাগই এখানে সিআইডি যে তথ্য আমাদেরকে দিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন গেলেন সিআইডি, কেন এড়িয়ে যাওয়ার আসলে যে বিষয়টা সেটি আসলে এখানে আমাদেরকে যে বিষয়টি সিআইডি প্রধান তুলে ধরেছেন তারা কিন্তু এখন অনুসন্ধান করছেন বলে আমাদেরকে জানাচ্ছেন, অর্থাৎ এখানে অনুসন্ধান করছেন বলে কি এড়িয়ে গেলেন এরকম কিছু কি আমরা ধরে নেব? তারা যে 35টি সঠিক তথ্য নাই এর জন্য কি 35টি মামলার মধ্যে কিন্তু তারা আমাদেরকে যে হিসেব আজকে দিয়েছেন, তারা 3টি মামলার যে হিসাব আমাদেরকে দিয়েছেন, 3টি মামলায় কিন্তু তারা যে যারা জড়িত গডফাদার অর্থাৎ 10 জনের নাম পেয়েছেন, সেক্ষেত্রে 3টি মামলার গডফাদারদের সম্পত্তি বোদের ইয়াবা সংশ্লিষ্টতা কিন্তু একদমই ওপেন সিক্রেট। তো এই নিয়ে আসলে সিআইডি কেনই বা লুকালেন বা কেনই বা এড়িয়ে গেলেন, এই সংশ্লিষ্টতা নিয়ে আসলে কেন তারা এরকম করলেন? এখানে আসলে মাদকে কিন্তু সবচেয়ে বড় চালান কিন্তু টেকনাফ হয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি জানেন যে মায়ানমারের সাথে একটি সম্পর্কের সেখানে কিন্তু নদীপথে বেশিরভাগ ইয়াবা চালানটা হচ্ছে এবং সেক্ষেত্রে বধির সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি ছিল এবং সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু এটি ছড়িয়ে যায়। তবে এক্ষেত্রে সরকারিভাবে আমরা যদি দেখি দলীয়ভাবে তার বিরুদ্ধে কিন্তু অবস্থান নেওয়া হয়েছিল এবং তাকে 2018 সাল পর্যন্ত সে সংসদ সদস্য ছিল, তার পরবর্তীতে তার জায়গায় তার স্ত্রীকে সেখানকার সংসদ সদস্য করা হয়েছে, অর্থাৎ যে বিষয়টি স্পষ্ট হওয়ার কারণে কিন্তু তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অবৈধভাবে তিনি সম্পত্তি অর্জনের দায়ে কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক থেকেও তাকে কিন্তু জেল খাটতে হয়েছে। তো সেক্ষেত্রে সিআইডি তারা যে বিষয়টা আসলে বারবার এড়িয়ে যাচ্ছে, এই বিষয়টার জন্য তারা সাংবাদিকদের সামনে খোলাসা করেছে যে তারা যেহেতু 35টি মামলা তদন্ত করছে এবং 35টির মধ্যে 3টি মামলা তারা তথ্য যারা সম্পত্তি পেয়েছে, বিশেষ করে তারা আরেকটি বিষয় কিন্তু এখানে আমাদেরকে জানিয়ে রেখেছে, তারা আরো 37 কোটি টাকার সম্পত্তি কিন্তু তারা ফ্রিজ করবে এমন একটি নির্দেশনা দিয়েছে। থাকুন শাহাদাত নিশাদ, আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো বা সম্পূর্ণ খবর আপনার কাছ থেকে নিতে পারলাম না, তবে অবশ্যই আমাদের দর্শক জানতে পারলো আপনার কাছ থেকে অনেক কিছু। ধন্যবাদ শাহাদাত নিশাদ। দর্শক, শাহাদাত নিশাদ আমাদের সহকর্মী যুক্ত হচ্ছিলেন আমার সাথে। দেখছেন সংবাদ রাত। ঝড়ো বাতাস আর প্রবল বর্ষণে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেখা দিয়েছে নজিরবিহীন বন্যা, যা দেশটির গত 72 বছরের ইতিহাসে রেকর্ড। 24 ঘন্টারও কম সময়ে 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া বিভাগ। তলিয়ে গেছে দুবাইয়ের অন্যতম বিমানবন্দর, বাতিল হয়েছে অর্ধশতাধিক ফ্লাইট। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ওমানে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। আরো জানাচ্ছেন লুৎফর কবির। ঝড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত, সংযুক্ত আরব আমিরাতে এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া গত কয়েক দশকে দেখেনি দেশটির সাধারণ মানুষ। মঙ্গলবার মরুর শহর দুবাইয়ে প্রবল বর্ষণে সবকিছুকে গ্রাস করে নিতে দেখা যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুবাইয়ের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে। বৃষ্টিতে বিমানবন্দর পরিণত হয় পুকুরে, ব্যাহত হয় ফ্লাইট, বিপাকে পড়েন নানা দেশের মানুষ। সড়কেও একই চিত্র, অনেকে রাস্তায় গাড়ি ফেলেই চলে যান। আবহাওয়া দপ্তর জানায় খাতমা আল শাকলা এলাকায় 254 মিলিমিটারের বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা গেল কয়েক দশকের মধ্যে দেশটিতে সর্বোচ্চ। আকাশ জুড়ে বজ্রপাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের মানুষের মাঝে। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার বজ্রপাত স্পর্শ করতে দেখা যায়। দেশটিতে সচরাচর এমন পরিস্থিতি বিরল। আরব উপদ্বীপের দেশে নিয়মিত বৃষ্টিপাতের অভাবে অনেক রাস্তা এবং অন্যান্য এলাকায় নিষ্কাশনের ব্যবস্থা খুব একটা সচল নয়, যার ফলে বন্যা হচ্ছে। উপসাগরীয় দেশ ওমান ও বাহরাইনেও একই পরিস্থিতি। আচমকাই বন্যায় ওমানে বেড়েছে প্রাণহানি, যদিও এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে নজিরবিহীন বৃষ্টিতে সংযুক্ত আরব আমিরাতে বিমানবন্দর সহ বেশ কিছু এলাকা তলিয়ে গেছে, ফলে ঢাকা থেকে দুবাই ও শারজাহগামী 9টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে সহকর্মী ফজলে আদত্ত যুক্ত হবেন। ফজলে, আপনি তো যুক্ত হয়েছিলেন এর আগেও, আপনার কাছে একই প্রশ্ন থাকবে। ফ্লাইট বাতিলের ফলে যাত্রীরা আসলে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং কখন নাগাদ এসব ফ্লাইটের শিডিউল হতে পারে, কি বলছে আসলে কর্তৃপক্ষ?
জি, যেমনটি বলছিলেন যে ফ্লাইট যে সংক্রান্ত বাতিল হয়েছে, এখন পর্যন্ত অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে 9টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে তার পরবর্তী সময়ে বেশ কিছু ফ্লাইট বাতিল হয়েছে। যেমন আপনাকে আমি জানাতে চাই যে ইউএস বাংলার 2টি ফ্লাইট এবং ফ্লাই দুবাইয়ের 2টি ফ্লাইট সহ বাংলাদেশ বিমানের 1টি ফ্লাইট এখন পর্যন্ত তারা দুবাইতে যাত্রী পাঠাতে পারেনি, যার কারণে ফ্লাইট বাতিল হয়েছে। এবং ফ্লাইট বাতিল হওয়ার কারণ জানতে চাওয়াতে তারা বলেছেন যে বৈরী আবহাওয়ার কারণেই মূলত তাদেরকে বলা হয়েছে যে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তবে তারা আমাদের সাথে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতিতে দেয়নি। তবে যাত্রীরা বলছেন যে তাদের ভোগান্তির পোহাতে হচ্ছে, কেননা যে যাত্রীরা দুবাইগামী যাত্রীরা রয়েছেন অথবা অন্যান্য দেশের যে ইউরোপের যাত্রীরা রয়েছেন অথবা দুবাই ট্রানজিট হয়ে যে সকল যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন, তারাও কিন্তু আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে তারা আসছেন এবং তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। তবে যাত্রীরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না কবে কখন নাগাদ তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবেন। তবে কিছু সংখ্যক যাত্রী বলছেন যে তাদের যে আন্তর্জাতিক ফ্লাইটটি রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে, সেই ফ্লাইটটি 10 ঘন্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে। তবে আরেকটি জিনিস আমি জানিয়ে দিতে চাই যে যাত্রীরা আসছেন তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্যই মূলত আসছেন। তবে বেশিরভাগ যাত্রীরাই মূলত সংযুক্ত আরব আমিরাতেই যাওয়ার যাত্রী, মূলত তারা রেমিটেন্স যোদ্ধা। তবে তারা বলছেন যে তারা এই পরিস্থিতিতে কোথায় যাবেন সেই নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বললে হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে তাদের জন্য এখন পর্যন্ত কি কি ব্যবস্থা নিয়েছে এবং যদি পরিস্থিতির অবনতি হয় তা পরবর্তীতে যে ফ্লাইটগুলো তারা পাঠাবেন না সেই দেশগুলোতে যে ফ্লাইটগুলো পাঠাবেন না সেই ফ্লাইটগুলো পুনর্নির্ধারণ করা হয়েছে কিনা অথবা তাদের জন্য কোন কি রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিষয় হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো কর্তৃপক্ষের সাথে কথা বলে। তবে এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত 9টি সহ মূলত আরো বেশ কয়েকটি ফ্লাইট এখন পর্যন্ত বাদ হয়েছে। 9:45 যে ফ্লাইটটি ছিল যে ফ্লাই দুবাইয়ের, সেই ফ্লাইটটিও এখন পর্যন্ত বিলম্বিত হয়েছে। তবে রাজধানীর আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 মে 122টি উপজেলায় এই ধাপে ভোট গ্রহণ করা হবে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিস্তারিত সাবরিনা মজুমদার রিপোর্টে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের 3য় ধাপের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপের 112 উপজেলায় ভোট দিন নির্ধারণ করা হয়েছে 29 মে। বুধবার কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর সবাই মূল আলোচ্য বিষয় ছিল আমাদের চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের তফসিল ঘোষণা সংক্রান্ত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ। এ বিষয়ে মাননীয় কমিশন সর্বসম্মতক্রমে 3য় পর্যায়ের 112টি উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করেছেন, যার মধ্যে 21টি উপজেলাতে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে আপনার স্বচ্ছ ব্যালট বাক্স এবং ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সচিব জানান, এই ধাপে মনোনয়ন ফরম জমার শেষ তারিখ 2 মে, মনোনয়ন যাচাই বাছাই 5 মে এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে, আর প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে 13 মে। এটুকুই ছিল তফসিল এবং এক্ষেত্রে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা, যারা জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা, এবং অঞ্চলে যারা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তারা। অবশিষ্ট ক্ষেত্রে আমাদের জেলা পর্যায়ের অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্য থেকে জেলা প্রশাসক যাদেরকে মনোনীত করবেন তারা। তবে কোনো কর্মী একই কর্মকর্তা একাধিকবার রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন না। ইসি সচিব জানান, 21 উপজেলায় ভোট ইভিএমে হলেও ব্যালট পেপারে নেওয়া হবে বাকিগুলোর ভোট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলায় ভোট করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন পরিবর্তন না করলেও আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোটে অংশ নিতে সাহস পাচ্ছে না। দলটির অনেক নেতার দাবি, সরকারের উচ্ছিষ্টভোগী বুদ্ধিজীবীরাই কেবল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পক্ষে সাফাই গাইছেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না এমন অভিযোগ তুলে আসছে ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এরই মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি। বিএনপির স্থানীয় পর্যায়ের প্রায় অর্ধশত নেতা নির্বাচনে অংশ নেয়ার আগ্রহ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ মুহূর্তে নির্বাচনে অংশ না নেয়ার দলীয় সিদ্ধান্তে তৃণমূলের অস্বস্তিও উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলটির স্থানীয় নেতারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এমন প্রত্যাশা দলটির কেন্দ্রীয় নেতাদের। সিদ্ধান্ত দিতে একটু দেরি হয়েছে, সে কারণে কেউ কেউ হয়তো বা মনোনয়নপত্র সাবমিট করেছে, আমরা আশা করি তারা প্রত্যাহার করে নিবে। আর একান্তই যদি কেউ দলের নিয়ম না মেনে তার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আইন পরিবর্তন না করলেও ভয় থেকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিচ্ছে না দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে। অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকলেও বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নেয়ার পক্ষে সাফাই গাওয়া বুদ্ধিজীবীদেরও সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে তো মানুষ ভোট দিতে পারবে না। আপনি চিন্তা করেন, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, হ্যাঁ, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী, দেশের মানুষকে তারা বিক্রি করে ক্ষমতায় চেষ্টা করছে। ক্ষমতাসীনদের ভোট চুরির প্রকল্প এখনো চলমান অভিযোগ বিএনপির এই নীতি নির্ধারকের। ভোট চুরির প্রকল্প বহাল তবিয়তে আছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বৈশাখের খরতাপে পুড়েছে দেশ। আবহাওয়া অফিস বলছে, রাজধানী ঢাকা সহ ৮ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। তবে এতে চরম বিপাকে পড়েছেন কিন্তু সাধারণ মানুষ। তাপদাহে মানুষের ভোগান্তি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, যশোরে দাবদাহের কি অবস্থা দেখছেন? জেলার তাপমাত্রা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ জ্যোতি। যশোরে কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র যে তাপদাহ, এই তাপদাহে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে জনজীবনে কিন্তু একটি নাভিশ্বাস উঠে গিয়েছে। অর্থাৎ তীব্র যে গরমের সঙ্গে কিন্তু লোডশেডিং এর যে একটি সমস্যা যুক্ত হয়েছে, একই সঙ্গে রাতের বেলা কিন্তু মশার উপদ্রব আছে। সব কিছু মিলেই কিন্তু এই গরমে মানুষ দুর্ভোগ নেমে এসেছে এবং সবাই যারা এখানে কিন্তু অনেক কষ্ট পাচ্ছেন। অর্থাৎ আমরা যদি বলি গত কয়েকদিনের তাপমাত্রা, আজ কিন্তু যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.2 ডিগ্রি সেলসিয়াস, যা এই চলতি মৌসুমের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বলেই আমরা জানতে পেরেছি। গতকাল ছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রতিদিনই কিন্তু এই যে তাপমাত্রা বাড়ছে এবং এই তাপমাত্রার সঙ্গে কিন্তু গরমের যে তীব্রতা সেটি কিন্তু সীমায় অতিক্রম করেছে। সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। যারা শ্রমজীবী মানুষ আছেন, সারাদিন যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু কাজের সন্ধানে যখন বের হচ্ছেন তাদের কিন্তু কাজ করতে পারছেন না অনেকেই। এবং আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম একজন রিক্সা চালকের সঙ্গে, তিনি বলছিলেন যে আসলে বেলা 11টার সময় কিন্তু তিনি ফিরে গিয়েছেন বাড়িতে, আবার সন্ধ্যার দিকে তিনি বের হয়েছেন। অর্থাৎ এই রোদের কারণে, অর্থাৎ তীব্র তাপ প্রবাহের কারণে কিন্তু কর্মক্ষম মানুষের কর্ম যে ঘন্টা সেটি কিন্তু অনেক অংশেই অনেকে কমিয়ে আনছেন এবং
ঠান্ডার একটু পরশ পাওয়ার জন্য কিন্তু অনেকেই ছায়াযুক্ত স্থানকে বেছে নিচ্ছেন। সব মিলিয়ে যশোরের যে পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন তাপমাত্রা বেড়েই যাচ্ছে এবং গরমের তীব্রতা বাড়ছে এবং এই অনেকদিন বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু নলকূপগুলোতেও যে পানির দর্শক, আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ রায় যুক্ত হয়েছিলেন যশোর থেকে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত মিয়ানমারের চলমান সংঘাতের জেরে দেশটির সেনা ও বিজিবির আরও 64 সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনার কাছে এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জ্যোতি, আপনি খবরে যেমনটি জানাচ্ছিলেন, বাংলাদেশ মায়ানমার সীমান্তে উত্তেজনার পর 64 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের এপারে এসে আশ্রয় নিয়েছে। সবশেষ যার মধ্যে 46 জন সদস্য বাংলাদেশে এসেছে। তারা আজ যে বান্দরবানের নাইখুমছড়ি উপজেলার যে চাকডালা এবং জামছড়ি এলাকা সীমান্ত দিয়ে বাংলাদেশের এপারে আসে। পরবর্তী বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ 11 বিজিবির সদস্যরা তাদেরকে সীমান্ত এলাকায় গিয়ে নিরস্ত্রীকরণ করার পর যে নাইখুমছড়ি উপজেলা সদরে যে বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে নিয়ে আসা হয়। তাদেরকে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আসলে আপনি জানেন, প্রথমে যখন বাংলাদেশ মায়ানমার সীমান্তের উপারে উত্তেজনা শুরু হয় 4 ফেব্রুয়ারি, প্রথম বাংলাদেশের এপারে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আশ্রয় নিয়েছিল। 330 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদেরকে ঘুমদুম এবং তুমরু এলাকা দিয়ে তারা এসে আসার পর তাদেরকে ঘুমদুম রাখা হয়। পরবর্তী 15 তারিখ তাদেরকে ফেরত পাঠানো হয়। এই মধ্যবর্তী সময় প্রায় 2 মাস ধরে বাংলাদেশ মায়ানমার সীমান্ত অনেকটা শান্ত রয়েছে। কেননা যদি বলি ঘুমদুম তুমরু থেকে শুরু করে 22 ফারি সীমান্ত এলাকার যে সীমান্ত বিউপি রয়েছে মিয়ানমারের উপারে, সেই ক্যাম্পগুলো মিয়ানমারের যে আরাকান আর্মি অর্থাৎ বিদ্রোহী সংগঠন তারা দখল করে নিয়েছে, যার কারণে এই সীমান্ত এলাকা অনেকটা শান্ত ছিল। তবে গতকাল আমরা সীমান্ত বাসিন্দাদের মাধ্যমে যেটা জেনেছি, গতকাল হঠাৎ করে সন্ধ্যা নাগাদ জামছড়ি চাকডালা সীমান্তের মধ্যবর্তী অর্থাৎ বাংলাদেশ মায়ানমার সীমান্তে 44 থেকে 45 নম্বর সীমান্তের মধ্যবর্তী স্থানে ব্যাপক গোলাগুলির একটা শব্দ শোনা যায়। পরে যে 46 জন মিয়ানমারের বিজিবি সদস্য তারা বাংলাদেশে এপারে আসে। অর্থাৎ 3 ধাপে 64 জন মিয়ানমারের বিজিবি এবং সেনা সদস্য বাংলাদেশের এপারে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে 3 জন অসুস্থ রয়েছে। তাদেরকে বাংলাদেশে আসার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। আসলে এই নিয়ে বাংলাদেশ মায়ানমার সীমান্তে উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছিল। তবে গোলাগুলির শব্দ অর্থাৎ বিকট শব্দটা আপাতত বন্ধ রয়েছে। কেননা সীমান্ত এলাকার যে চৌকিগুলো রয়েছে মিয়ানমারের সেই চৌকিগুলো অনেকটা দখলে রেখেছে আরাকান আর্মি সদস্যরা। বাংলাদেশের এপারে যারা আশ্রয় নিতে আসে তারা সীমান্ত থেকে অন্তত 10 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে যে উত্তেজনা চলছে মিয়ানমারের ভিতরে, তারাই মূলত 5-10 দিন 20 দিন পর্যন্ত পায়ে হেঁটে তারা বাংলাদেশের এপারে এসে আশ্রয় নিচ্ছে। আন্তর্জাতিক যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন মেনে বাংলাদেশ সরকার তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা করে রেখেছে। নাইখুমছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা এসেছে তারা প্রথম ধাপে গত 11 তারিখ তারা বাংলাদেশে আসলে 177 জন মিয়ানমার বিজিবি সদস্য, তারাও এখনো সেই বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সবাই আসলে এই মুহূর্তে ওই এলাকাটি যে বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 11 বিজিবি সংলগ্ন সেই এলাকাটি আমাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যে বিজিবি রয়েছে তারা কড়া নিরাপত্তায় রয়েছে। পাশাপাশি যে চাকডালা, আশারতলী, ঘুমদুম এবং 22 ফারি সীমান্ত এলাকা সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের টহল জোরদার করেছে যাতে সেখানকার কোন অন্য সাধারণ নাগরিক বাংলাদেশের এপারে আসতে না পারে। আসলে এই ছিল আমার কাছে বাংলাদেশ মায়ানমারের সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি স্টুডিওতে। আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন যুক্ত হয়েছিলেন আমার সাথে।